বেশিরভাগ এইচএসসি শিক্ষার্থীদের প্রধান সমস্যা রয়েছে যে তারা প্র্যাকটিস ঠিক মতো করে না, এবং প্র্যাকটিস না করার কারণে গ্রামার মনে রাখা একটু কঠিন, এবং দেখা যায় পরীক্ষা গিয়ে সবই ভুলে যাও। তো আজকে আমরা গ্রামার প্র্যাকটিস করব উইথ লজিক। আমি তোমাদের বলবো না যে এই ক্লাস করার পর তোমরা রাইট ফ্রম ভার্বস একদম ইজিলি পারবে, কিন্তু আগের চেয়ে বেটার পারবে। তাই চলো আমরা শুরু করি রাইট ফ্রম ভার্বস এর প্র্যাকটিস ক্লাস, এবং তোমাদের সবাইকে রেডিয়েন্ট ইংলিশে স্বাগত। প্রথমে রয়েছে ঢাকা 2024, ওয়ান্স আপন এ টাইম। এখানে প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ রয়েছে ওয়ান্স আপন এ টাইম, এবং ওয়ান্স আপন এ টাইম যদি থাকে কোনো সেন্টেন্সে বা প্যাসেজের প্রথমে, তাহলে আমরা সহজেই বুঝতে পারি যে এটি দিয়ে আসলে পাস্ট টেন্সকে বোঝাচ্ছে। ওয়ান্স আপন এ টাইম মানে হচ্ছে একদা এক সময়। ডিয়ার আ কিং হু ওয়াজ ভেরি ফন্ড অফ নো। ডিয়ার বি। এখানে রয়েছে আ কিং, অর্থাৎ একজন রাজা। তাই এখানে পাস্ট টেন্স অর্থে এবং একজন থাকাতে ওয়াজ নিতে পারে। ওয়ান্স আপন টাইম দেয়ার ওয়াজ আ কিং, একদা এক সময় সে এক রাজা ছিল। হু ওয়াজ ভেরি ফন্ড, যে খুবই ফন্ড অফ, যার প্রিয় ছিল। নো, জানা। হিজ ফিচার ফ্রম দ্য অ্যাস্ট্রোলজার, দার্শনিকদের কাছ থেকে, তার জ্যোতিষ জ্যোতিষবিদদের কাছ থেকে বুঝে জানা। আচ্ছা, এখানে রয়েছে অপ্রিপোজিশন, এবং প্রিপোজিশন অব এর পরে বার প্লাস আইনজি নিতে হয়। প্রিপোজিশন অব এর পরে বার প্লাস আইনজি নিতে হয়, তাই এখানে নই। A king who was very fond of knowing his future from the astrologer. A famous astrologer, একজন বিখ্যাত দার্শনিক, stop at his capital on his way to home, থেমেছিল তার রাজধানীতে, বাড়িতে যাওয়ার on his way to home, বাড়িতে যাওয়ার পথে। রাজা তাকে ডেকেছিলেন। টু, টু একটা প্রিপোজিশন, এবং টু প্রিপোজিশনের পর আমরা বারবার বেস ফর্ম নেই। তাই নো, টু নো, জানতে। অ্যাবাউট দ্য ফিউচার, তার ভবিষ্যৎ। অ্যান্ড দ্য অ্যাস্ট্রোলজার, এবং ওই দার্শনিক। টেল হিম সামথিং আনপ্লেজেন্ট, তাকে কিছু অপ্রত্যাশিত কিছু বলেছিল। আহ, এবং এই প্যাসেজটি পুরোটাই মেনলি পাস্ট টেন্সে, তাই এখানে আমরা ভার্ব টু নিব। টেল থেকে টোল্ড, পাস্ট টেন্স। কিভাবে বুঝতে পেরেছি পাস্ট টেন্স? কারণ প্রথমে রয়েছে ওয়ান্স আপন টাইম, এটা দিয়ে শুরু হচ্ছে, তাই বেশিরভাগ ভার্বগুলো হচ্ছে পাস্ট টেন্স। দ্য অ্যাস্ট্রোলজার টোল্ড মানে আগে বলেছিল, অতীতে বলেছিল। অ্যাস্ট্রোলজার টোল্ড হিম সামথিং আনপ্লেজেন্ট, এট দিস, এই জন্য। দ্য কিং, রাজা। গেট ফিউরিয়াস, ফিউরিয়াস মানে হচ্ছে রাগান্বিত, রাগান্বিত হয়ে গিয়েছিল, এবং অতীতে রাগান্বিত হয়ে গিয়েছিল পাস্টে, তাই এখানে হবে গেটের ভার্বটি হচ্ছে গট, পাস্ট টেন্স। বাট ফিউরিয়াস অ্যান্ড কনডেমড হিম টু ডেথ, এবং তাকে মৃত্যুদণ্ড দিয়েছিল। রাগান্বিত হয়েছিল এবং তাকে মৃত্যুদণ্ড দিয়েছিল, এখানেও পাস্ট টেন্স, তাই এখানে হবে কনডেমড। কনডেমড ভার্বটি হচ্ছে কনডেমড হিম টু ডেথ, মৃত্যু, সেইং বলে, মেন লাইক ইউ, তোমার মতো মানুষ, লিভস টু স্পয়েল দ্য পিস অফ দ্য ওয়ার্ল্ড, তোমার মতো মানুষের, ম্যান লাইক ইউ লিভ টু স্পয়েল দ্য পিস অফ দ্য ওয়ার্ল্ড, তোমার মতো, ম্যান লাইক ইউ লিভ টু স্পয়েল দ্য পিস অফ দ্য ওয়ার্ল্ড। স্পয়েল মানে হচ্ছে নষ্ট করা বা ক্ষতি করা। পিস অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর শান্তি নষ্ট করতে তোমার মতো মানুষের বাস করা উচিত না, বা বেঁচে থাকা উচিত না। তাহলে এটা ইনভার্টেড কমার ভিতরে রয়েছে, তার মানে ইনভার্টেড কমার ভিতরে যদি কোনো সেন্টেন্স থাকে, তাহলে সেই সেন্টেন্স ঠিক যেরকম বলা হয়েছিল ঠিক সেরকমই লিখতে হবে। মানে বক্তা যেরকম বলেছিল ঠিক সেরকমই থাকবে। বক্তা যে সময় যেরকম ভাবে বলেছিল ঠিক সেরকম ভাবেই থাকবে। তাই উম আহ এখানে রাজা ঠিক যেভাবে বলেছিল সেইভাবে নিব, এবং রাজা যখন বলেছিল তখন কিন্তু পাস্ট টেন্সে বলেনি, তখন প্রেজেন্ট টেন্সে বলা হয়েছিল। তাই মেন লাইক ইউ, তোমাদের এখানে অর্থ হবে, এখানে
What thing are doing there? How to go? তো রাজা তাকে বলেছিল যে তোমার মতো মানুষের বেঁচে থাকা উচিত না। তাই রাজা ঠিক যেরকম বলেছিলেন সেরকম অর্থ আমরা নিতে পারি শুডেন্ট, শুড নট লিভ। মেন লাইক ইউ শুড লিভ, তোমার মতো মানুষের বেঁচে থাকা উচিত না, টু স্পয়েল দ্য পিস অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর শান্তি নষ্ট করার জন্য। বাট আনাদার থট, আচ্ছা এখানে ইনভার্টেড কমার ভিতরে এই সেন্টেন্সটি ছিল, তাই রাজা ঠিক যেরকম বলেছিলেন ঠিক সেরকমই লিখতে হয়েছে। অর্থাৎ রাজা সেই সময় পাস্টে যেরকম ভাবে বলেছিলেন, প্রেজেন্ট, পাস্টে যখন রাজা ছিলেন তখন ছিল প্রেজেন্ট, রাজা ওটা ওই বর্তমানে বলেছিল, অতীতে বর্তমানে বলেছিল, তাই এখানে আমরা শুডেন্ট লিভ নিয়েছি। বাট এই যে এখানে বার থেকে শুরু হয়েছে, এটা কিন্তু ইনভার্টেড কমার ভিতরে না, বাইরে। তাই এখানে আমরা পাস্ট টেন্স লিখতে পারি, কারণ এটা আমরা বলছি। বাট আনাদার থট ক্রসড হিজ মাইন্ড বিফোর দ্য অ্যাস্ট্রোলজার, কিন্তু অন্য কি চিন্তা তার মাথায় এসেছিল। ক্রসড হিজ মাইন্ড মানে হচ্ছে তার মাথায় আরেকটি চিন্তা এসেছিল সেটি। আর এখানে দুটি ভার্ব হয়েছে, বিফোর দিয়ে যুক্ত রয়েছে দুটি ভার্ব, সেন্ট এবং ক্রুজ, এবং এই দুটি ভার্বই পাস্টে হয়েছিল, এবং একটি আগে হয়েছিল অর্থে আমরা ক্রুজ নিতে পারি। তাই এখানে একটি আগে হয়েছে। আমরা জানি যে যদি যদি দুটি ভার্ব থাকে, দুটি ভার্ব যদি পাস্ট টেন্সে বোঝায়, তাহলে যেই কাজটি আগে হয়েছে সেটা আমরা প্রেজেন্ট পারফেক্ট নেই, পাস্ট পারফেক্ট নেই, অর্থাৎ সেটি হচ্ছে হ্যাড প্লাস ভার্ব থ্রি। তো এখানে আমরা হ্যাড প্লাস ভার্ব থ্রি নিব, হ্যাড। বাট আদার থট, অনেক চিন্তা, হ্যাড ক্রসড তার মাথায় এসেছিল, হিজ মাইন্ড বিফোর দ্য অ্যাস্ট্রোলজার, জ্যোতির্বিদ ওই অ্যাস্ট্রোলজারকে সেন্ট ফর এক্সকিউশন, শাস্তি দেওয়ার জন্য পাঠানোর পূর্বে, শাস্তি দেওয়ার জন্য পাঠানোর পূর্বে তার মাথায় এসেছিল। এই কাজটি আগে হয়েছিল, তাই এখানে এটা হয়েছে পাস্ট পারফেক্ট, অর্থাৎ হ্যাজ প্লাস ভার্ব থ্রি। আর এইটাও পাস্ট টেন্স, তাই এখানে আমরা সেন্ট নিতে পারি। তবে এখানে একটা সমস্যা আছে। এখানে বলা হয়েছে দ্য অ্যাস্ট্রোলজার ওয়াজ, অ্যাস্ট্রোলজার সেন্ট, মানে জ্যোতির্বিদকে পাঠানো হয়েছিল, সে নিজে যায়নি, তাকে পাঠানো হয়েছিল। তাই এটা হচ্ছে প্যাসিভ মিনিং, অর্থাৎ রাজার আদেশে পাঠানো হয়েছিল, অ্যাস্ট্রোলজার নিচে থেকে যায়নি। পাঠানো অর্থে এখানে প্যাসিভ হয়েছে, আর প্যাসিভ হওয়াতে যেহেতু পাস্টে প্যাসিভ, তাইলে আমরা ওয়াজ প্লাস ভার্ব থ্রি নিতে পারি বা ওয়ার প্লাস ভার্ব থ্রি নিতে পারি। আর যেহেতু অ্যাস্ট্রোলজার একজন, তাহলে এখানে নিতে পারি ওয়াজ প্লাস ভার্ব থ্রি, সেন্ট, ওয়াজ সেন্ট হিজ মাইন্ড বিফোর দ্য অ্যাস্ট্রোলজার ওয়াজ সেন্ট ফর এক্সিকিউশন। হাউ লং উইল ইউ লিভ, আচ্ছা এখানে উইল রয়েছে এবং এটা হচ্ছে মডেল ভার্ব, এবং মডেল ভার্বের পর যদি ভার্ব থাকে তাহলে সেটা আমরা ভার্বের বেস ফর্ম নেই, তাই এখানে আমরা লিভ নিতে পারি। হাউ লং উইল ইউ লিভ, আজ দ্য কিং, রাজা জিজ্ঞেস করেছিলেন তুমি কতক্ষণ বাঁচবে। উইথ রেডি উইট, উপস্থিত বুদ্ধিমত্তার সাহায্যে, দ্য অ্যাস্ট্রোলজার সেড, জ্যোতির্বিদ বলেছিলেন, দ্য স্টার্স, তারারা, ডিক্লার ঘোষণা দেয়, দ্যাট আই শ্যাল ডাই, আমি মারা যাব, অনলি আ উইক বিফোর, এক সপ্তাহ পূর্বে, ইউর ম্যাজেস্টি, মহামান্য, আমি এক সপ্তাহ পূর্বে মারা যাব, তারা নির্দেশ করে। সো গুড বাই, তাই বিদায়। এইখানে ইনভার্টেড কমার ভিতরে রয়েছে লেখাটি, তার মানে আহ অতীতে ঠিক যেরকম ভাবে বলা হয়েছিল, বক্তা যেরকম ভাবে বলেছিল ঠিক সেরকম ভাবে লিখতে হবে। অর্থাৎ ইনভার্টেড কমার ভিতরে যদি কোনো সেন্টেন্স থাকে এবং সেখানে যদি ভার্ব থাকে, তবে বক্তা যেরকম ভাবে বলেছে ঠিক সেরকম হুবহু লিখতে হবে। তাই বক্তা যখন বলেছিল সে তখন ছিল প্রেজেন্ট টেন্স, তাই সে লিখেছিল, সে বলেছিল ডিক্লার, ভার্ব ওয়ান। আচ্ছা এখানে আমরা ভার্ব ওয়ান নিয়েছি আর ডিক্লার নিয়েছি, কোনো এস যোগ দিইনি, কারণ হচ্ছে দ্য স্টার্স, তারাগুলো, এখানে অসংখ্য তারা, অর্থাৎ সাবজেক্ট হয়েছে প্লুরাল, প্লুরাল সাবজেক্ট, এই জন্য আমরা ডিক্লার নিয়েছি। দ্য স্টার্স ডিক্লার দ্যাট আই শ্যাল ডাই অনলি উইক বিফোর, আমি এক সপ্তাহ পূর্বে মারা যাবো, ইউর ম্যাজেস্টি, সো গুড বাই। দিস হিয়ার, এখানে হিয়ার একটি ভার্ব এবং হিয়ার ভার্ব প্রথমে রয়েছে। প্রথমে যদি ভার্ব থাকে সেই ভার্বটি হয় জেরান্ড, শুধু ভার্ব থাকলে সেটা হয় জেরান্ড, তার মানে ভার্ব প্লাস আইএনজি। তাই হিয়ারিং দিস, এটা শুনে, দ্য কিং টার্নড পেল, রাজা হতাশ হয়ে যায়, লাইক এ ডেড ম্যান, একটা মৃত মানুষের মতো, অ্যান্ড শাউটেড, এবং চিৎকার করে, ড্রাইভ দিস রেচ আওয়ে, এই হতভাগ্যকে দূরে সরিয়ে দাও, লেট হিম কাম হিয়ার অ্যাগেন, তাকে আবার আসতে দাও। অবশ্যই রাজা বলবেন না যে তাকে আবার আসতে দাও, তিনি হয়তো বলেছিলেন যে তাকে আবার আসতে দিও না, অর্থাৎ না করেছিলেন। তাইলে এখানে আমরা নট কাম দিতে পারি। আর এইখানে
উম, আচ্ছা, এটা ইনভার্টেড কমার ভিতরে রয়েছে, তাই রাজা ঠিক যেরকম ভাবে বলেছিলেন প্রেজেন্টে সেরকম ভাবে লিখতে পারে। আবার এইখানে প্রথমে লেট রয়েছে। লেট একটি ভার্ব, যেটাকে আমরা পজিটিভ ভার্ব বলতে পারি। অর্থাৎ যখন এমন হয় একটি ভার্ব অন্য কাউকে দিয়ে করানো হয় এবং অন্য কাউকে দিয়ে করানো হয় জোর করে, আহ, এটাকে আমরা বাংলায় বলতে পারি প্রযোজক ক্রিয়া, আবার ইংরেজিতে পজিটিভ ভার্ব। তো এই পজিটিভ ভার্বের ক্ষেত্রে এই ভার্বগুলোর পরে অবজেক্ট থাকে। এখানে লেট যেমন একটি পজিটিভ ভার্ব এবং তারপর অবজেক্ট রয়েছে এবং তারপর থাকে ভার্বের বেস ফর্ম। তাই লেট হিম এরপরে ভার্বের বেস ফর্ম নিতে আমরা কাম দিতে পারি। আর যেহেতু নেগেটিভ করা হয়েছে তাই আমরা লিখবো নট কাম। লেট হিম নট কাম হিয়ার অ্যাগেন, তাকে আর আসতে দিও না। নাও দিনাজপুর বোর্ড 2024। উই ক্যান্ট হেল্প। ক্যান্ট হেল্প হচ্ছে এমন একটি মডাল ভার্ব যেটির অর্থ দাঁড়ায় যে কোনো কিছু না করে পারে না এরকম। উই ক্যান্ট হেল্প এবং এই ক্যান্ট হেল্পের পর বার প্লাস আইনজি হয়, অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল হয়। উই ক্যান্ট হেল্প রেলিং অন ইংলিশ, আমরা ইংরেজিতে নির্ভর না করে পারি না। নাও ইংলিশ ইজ ইউজড অ্যাজ এ কমন ল্যাঙ্গুয়েজ ফর গ্লোবাল কমিউনিকেশন, এখন ইংরেজি ব্যবহার করা হয় একটা সাধারণ ভাষা হিসেবে ফর গ্লোবাল কমিউনিকেশন, আন্তর্জাতিক যোগাযোগের জন্য। ইংরেজিকে ব্যবহার করা হয়, ইংরেজি নিজে ব্যবহার হয় না। তাই এটি প্যাসিভ, অর্থাৎ যারা কাজটি করে, যারা ব্যবহার করে, যারা ইংরেজি ভাষা বলে তাদেরকে প্রথমে সাবজেক্টের জায়গায় নেই। প্রথমে সাবজেক্টের জায়গায় রয়েছে ইংলিশ, কিন্তু ইংরেজি নিজে নিজেকে বলে না, ইংরেজি মানুষ বলে, আহ ভাষাভাষী মানুষ বলে। তাই এখানে এখানে যেহেতু ইজ বারবার আগে প্রথমে সাবজেক্ট নেই, কারা কথা বলে বা কারা ইংরেজি ভাষা বলে তারা নেই, তাই এটা আমরা প্যাসিভ ধরতে পারি। এবং প্যাসিভ অর্থে এখানে রয়েছে, প্যাসিভ অর্থে আমরা জানি অক্সিলারি ভার্ব প্লাস ভার্ব থ্রি নেই, আর এইখানে অক্সিলারি ভার্ব আগে থেকে দেওয়া আছে। তাই এখানে আমরা প্যাসিভ নিতে পারি ইউজের ভার্বের ইউজড ভার্ব থ্রি। ইংলিশ ইজ ইউজড, ইংরেজি ব্যবহার করা হয় অ্যাজ এ কমন ল্যাঙ্গুয়েজ, একটা সাধারণ ভাষা হিসেবে ফর গ্লোবাল কমিউনিকেশন, আন্তর্জাতিক যোগাযোগের জন্য। ইট রিকগনাইজ অ্যাজ এন ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, এটাকে বিবেচনা করা হয়, রিকগনাইজ মানে হচ্ছে বিবেচনা করা, বিবেচনা করা হয় অ্যাজ এন ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, একটা আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে, আন্তর্জাতিক ভাষা হিসেবে। এবং রিকগনাইজ যারা করে তারা হচ্ছে মানুষ, বা উই বলতে পারি বা ইউ আই থাকতে পারে। কিন্তু এখানে রিকগনাইজ যারা করে তারা প্রথমেই নেই, এটাকে রিকগনাইজ করা হয়, কিন্তু যারা করে তাদের উত্তরটি এখানে নেই, তাই এটা হচ্ছে প্যাসিভ। এবং রিকগনাইজ ইংরেজিকে সব সময় রিকগনাইজ করা হয় ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হিসেবে, অর্থাৎ বর্তমানও রিকগনাইজ করা হয়। তাই আমরা এখানে প্যাসিভ অর্থে, প্রেজেন্ট টেন্সে প্যাসিভ অর্থে ইজ প্লাস ভার্ব নিতে পারি। আর এখানে আমরা জানি প্রেজেন্ট, প্রেজেন্ট টেন্সে প্যাসিভ অর্থে ইজ অথবা এম অথবা আর প্লাস ভার্ব নিতে পারি। কিন্তু এখানে যেহেতু সিঙ্গুলার ইট এবং প্রেজেন্ট টেন্স, তাই আমরা ইজ প্লাস ভার্ব নিতে পারি, ইজ রিকগনাইজড। অ্যাজ এন ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইংলিশ ইজ ইম্পর্টেন্ট ফর প্রিভিউশন, তাই এরপরে ভার্ব আইএনজি। মেইনটেইনিং, ইংরেজি গুরুত্বপূর্ণ বজায় রাখার জন্য। কমিউনিকেশন যোগাযোগ, উইদাউট ডেভেলপমেন্ট পার্টনার্স, আমাদের উন্নত পার্টনারদের সাথে, মানে সহকর্মীদের সাথে বা সহযোগীদের সাথে। আ গুড কমান্ড ওভার ইংলিশ অ্যাজ ওয়েল অ্যাজ রেগুলার প্র্যাকটিসেস, ইংরেজির উপর ভালো দক্ষতা এবং নিয়মিত অনুসরণ করা। ইসেনশিয়াল ফর আস, আমাদের জন্য গুরুত্বপূর্ণ। গুড কমান্ড, এখানে সাবজেক্ট হচ্ছে এ গুড কমান্ড ওভার ইংলিশ অ্যাজ ওয়েল অ্যাজ রেগুলার প্র্যাকটিস, এই ফ্রেজটির মধ্যে সাবজেক্ট হচ্ছে এ গুড কমান্ড, এটি হচ্ছে সাবজেক্ট। ওভার ইংলিশ অ্যাজ ওয়েল অ্যাজ রেগুলার প্র্যাকটিসেস। আচ্ছা, এখানে এই যে অ্যাজ ওয়েল অ্যাজ রয়েছে এবং অ্যাজ ওয়েল অ্যাজ থাকলে, অ্যাজ ওয়েল অ্যাজ কানেক্টর থাকলে আমরা জানি প্রথমে যে সাবজেক্টটি আছে, সাবজেক্ট রয়েছে সেটিকে আমরা ধরি সাবজেক্ট হিসেবে। এবং এখানে যেহেতু প্রথমে সাবজেক্ট আছে এ গুড কমান্ড ওভার ইংলিশ, অর্থাৎ ইংরেজির উপর ভালো দক্ষতা, এ গুড কমান্ড অর্থাৎ এটি সিঙ্গুলার, তাই এখানে ব্রেকেটে বি ভার্ব থাকাতে আমরা সিঙ্গুলার হিসেবে ইজ এম অথবা ওয়াজ নিতে পারি। কিন্তু এটা যেহেতু প্রেজেন্ট টেন্সে বলছে যে ইংরেজি বোধগত প্রয়োজন, তাই এখানে আমরা নিতে পারি ইজ।
A good command over English as well as regular practice is essential for us, আমাদের জন্য গুরুত্বপূর্ণ প্রয়োজনীয়। 80% এটা সবসময় প্রয়োজন, এই জন্য প্রেজেন্ট টেন্সে নিয়েছি। ইজ 80% ইনফরমেশন অফ অল দ্য কম্পিউটার্স কম্পিউটারের 80% ইনফরমেশন তথ্য ইন ইংলিশ। আচ্ছা, কম্পিউটারের ভিতরে 80% তথ্য রয়েছে ইংরেজিতে। আর এইখানে 80% ইনফরমেশন, ইনফরমেশন এটি হচ্ছে সাবজেক্ট, এবং আমরা জানি ইনফরমেশন হচ্ছে একটি সিঙ্গুলার সাবজেক্ট। এটা একটা আনকাউন্টেবল সাবজেক্ট এবং এটাকে সিঙ্গুলার হিসেবে ধরা হয়। তাই এখানে বি ভার্ব থাকাতে আমরা ইজ নিতে পারি, যেহেতু বর্তমানে বলছে। হিজ ইন ইংলিশ, ইংরেজিতে রয়েছে। উইথ আ ভিউ টু, উইথ আ ভিউ টুর পর আমরা বার প্লাস আই জানি। তো উইথ আ ভিউ টু এক্সচেঞ্জিং, আর উইথ আ ভিউ টু মানে হচ্ছে উদ্দেশ্যে। উইথ আ ভিউ টু এক্সচেঞ্জিং, বিনিময় করার উদ্দেশ্যে। আওয়ার ভিউস, আমাদের দৃষ্টিভঙ্গি। উইথ দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর বাকি পৃথিবীর সাথে। উই হ্যাভ টু এর পর ইনফিনিটিভ হিসেবে টু এর পর আমরা বারবার বেস ফর্ম নেই, তাই এখানে লার্ন। উই হ্যাভ টু লার্ন ইংলিশ, আমাদের ইংলিশ শিখতে হবে। মোর এভার উই প্রোভাইড উইথ এ গুড স্কোপ অফ, মোর এভার তাছাড়া, উই প্রোভাইড উইথ এ গুড স্কোপ অফ দ্য বেস্ট বুকস থ্রু ইংলিশ। আচ্ছা, আমাদেরকে দেওয়া হয় পৃথিবীর সবচেয়ে ভালো বইগুলো দেওয়া হয়, যেগুলো সেগুলো থ্রু ইংলিশ, ইংরেজির মাধ্যমে আমাদেরকে বুঝতে হয় বা ইংরেজির মাধ্যমে আমাদেরকে পড়তে হয়, সেটাই বলা হয়েছে এখানে। সো মোরেওভার উই, তো আমাদেরকে দেওয়া হয়, আমরা নিজের দেইনি, আমাদেরকে কেউ সুযোগ দেওয়া হয় সেই ব্যাপারে, কেউ সুযোগ দেয়। যেমন, আচ্ছা, সুযোগ দেয় আমাদের তো, প্রোভাইডেড, উই আর প্রোভাইডেড, আমাদেরকে সুযোগ দেওয়া হয়। এখানে প্যাসিভ হয়েছে, প্যাসিভ হওয়ার কারণে অক্সিলারি ভার্ব প্লাস ভার্ব থ্রি নিয়েছে। আর বর্তমানে আমাদের সুযোগ দেওয়া হয়, এই জন্য আর প্লাস ভার্ব থ্রি, আর প্রোভাইডেড। আর উই যেহেতু প্লুরাল, এই জন্য এখানে আর নিয়েছি। উই আর প্রোভাইডেড, আমাদেরকে দেওয়া হয় উইথ গুড স্কোপ অফ, ভালো সুযোগ অফ, অফ প্রিপোজিশন, এই জন্য এনজয় থেকে হবে এখানে এনজয়িং। ইউজিং দ্য বেস্ট বুকস থ্রু ইংলিশ। আচ্ছা, ইংরেজির মাধ্যমে ভালো বইগুলো উপভোগ করতে দেওয়া হয়। এখানে উপভোগ মানে পড়তে বোঝানো হয়েছে, পড়তে দেওয়া হয়। ইংলিশ নাও নো লঙ্গার দ্য নেটিভ স্পিকার ল্যাঙ্গুয়েজ, ইংরেজি এখন শুধু একটা নেটিভ বক্তাদের, নেটিভ স্পিকার মানে হচ্ছে যারা জন্ম থেকে ইংরেজি বলে মাতৃভাষা হিসেবে। সো নেটিভ নেটিভ স্পিকারদের ভাষা নয়। ইংলিশ ইজ, তাই এখানে বি অর্থে আমরা ইজ, এম, ওয়াজ, ওয়ার যে কোনো একটা নিতে পারি। আর যেহেতু প্রেজেন্ট টেন্স সেগুলো, তাই ইজ। ইংলিশ ইজ নাও নো লঙ্গার দ্য নেটিভ স্পিকার্স ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, এখানে নাও রয়েছে, নাও মানে কি এখন, এবং এখন অর্থে আমরা বর্তমানকে বোঝাচ্ছি, তাই এখানে ইজ। নাও ইট বিলং টু দ্য ওয়ার্ল্ডস পিপল, এখন এটা বর্তমান বিশ্বের মানুষের অধিকারে আছে, বর্তমানেও আছে। তাই বর্তমানে বোঝানো হচ্ছে, তাই এটা প্রেজেন্ট টেন্স ধরতে পারি, এবং প্রেজেন্ট টেন্সের অর্থে বিলং থেকে আমরা বিলং এর বারবার নিতে পারি। আর এখানে যেহেতু ইট আছে, তাই যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হিসেবে ইট, অর্থাৎ একজন সিঙ্গুলার সিঙ্গুলার আছে, সেই অর্থে আমরা বিলং এর সাথে অ্যাস যোগ দিতে পারি, বিলংস। কেন অ্যাস যোগ দিয়েছি, কারণ আমরা জানি যখন সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়, ইট সিঙ্গুলার এবং এটা থার্ড পার্সন, তখন আমরা ভার্বের সাথে অ্যাস বাই এস যোগ দিই বর্তমান কালে, অর্থাৎ প্রেজেন্ট টেন্সে। তো এখানে বিলং এর সাথে অ্যাস যোগ দিয়েছি। ইট বিলংস টু দ্য ওয়ার্ল্ডস পিপলস, ইট ইজ হাই টাইম উই, এটা হচ্ছে উপযুক্ত সময় আমরা। আর ইট ইজ হাই টাইম, এটা একটা রুলস রয়েছে, হাই টাইম একটা রুলস রয়েছে। এই রুলটা হচ্ছে, ইট ইজ হাই টাইম থাকলে তারপর যদি সাবজেক্ট থাকে, তারপর আমরা ভার্বের দ্বিতীয় রূপটি নেই, অর্থাৎ ভার্ব টু। সো ইট ইজ হাই টাইম উই পেড, ইট ইজ হাই টাইম উই পেড, আমরা পরিশোধ করি মোর অ্যাটেনশন, আমরা আরো বেশি অ্যাটেনশন মনোযোগ দিই টু ইংলিশ, ইংরেজিতে, ইংরেজিকে। আদারওয়াইজ অন্যথায় উই লেগ বিহাইন্ড, অন্যথায় আমরা পিছিয়ে পড়বো। আচ্ছা, আমরা ভবিষ্যতে পিছিয়ে পড়বো, সেই অর্থে ফিউচার ইনডিফিনিট টেন্স,
অর্থাৎ শেল প্লাস ভার্ব বিশ্রাম, সো লেক। আদারওয়াইজ উই শ্যাল লেক বিহাইন্ড, অন্যথায় আমরা পিছিয়ে পড়বো। এখন বর্ষার বোর্ড 2024, টাইগার্স, সাবজেক্ট হিসেবে রয়েছে টাইগার্স। অ্যাজ ফেরোসিয়াস অ্যানিমালস, বাঘকে জানা হয় একটা ভয়ানক জন্তু হিসেবে, বাঘকে জানা হয়। এখানে টাইগার্স এর সাথে অ্যাস রয়েছে, মানে একটা বাঘ নয়, অনেকগুলো বাঘ। এবং এই বাঘকে সব সময় একটা ভয়ঙ্কর প্রাণী হিসেবে জানা হয় সব সময়, তাই এটা আমরা প্রেজেন্ট টেন্স ধরতে পারি। আর প্রেজেন্ট টেন্সে যেহেতু বাঘ নিজে জানে না, অন্য কেউ জানে, তাই এটা প্যাসিভ। এবং প্যাসিভ অর্থে প্রেজেন্ট টেন্সে এম ইজ আর প্লাস ভার্ব থ্রি। তো এইখানে টাইগার্স, তাই আমরা এখানে দিব আর। এবার ভার্ব থ্রি, নুন। এখানে আমরা ইস নেইনি, কারণ টাইগার্স মানে হচ্ছে অনেকজন, একজন না, একটা বাঘ নয়, অনেকগুলো বাঘ। সো টাইগার্স আর নোন অ্যাজ ফেরোসিয়াস অ্যানিমালস, বাঘদের জানা হয় একটা ভয়, বাঘদের জানা হয় ভয়ঙ্কর প্রাণী হিসেবে। বাট দে হার্ডলি কিল এনি অ্যানিমেল, কিন্তু তারা খুব কমই বা আহ, সহজে কোনো প্রাণীকে মারে না, হত্যা করে না। এখানে কিল বারবনই হবে, কারণ হার্ডলি হচ্ছে একটা মডেল ভার্ব। এবং আমরা জানি মডেল ভার্বের পর ভার্বের বিশ্রাম হয়, তাই হার্ডলির পর কিল, যেমন হচ্ছে ঠিক তেমনই। দে হার্ডলি কিল এনি অ্যানিমেল, তারা যে কোনো জন্তুকে খুব কমই মারে বা সহজে মারে না। ওয়েন দে আর নট হাংরি, যদি না তারা ক্ষুধার্ত হয়। ইউজুয়ালি, সাধারণত, দ্য টাইগার্স রিসাইড ইন দ্য ডিপ ফরেস্ট, সাধারণত সিং সাধারণত বাঘেরা গভীর জঙ্গলে থাকে। আর এইখানে ইউজুয়ালি রয়েছে, ইউজুয়ালি মানে এটা প্রেজেন্ট টেন্স, ইউজুয়ালি মানে হচ্ছে সাধারণত, আর ইউজুয়ালি থাকলে সেটা আমরা সহজে বুঝি যে এটা প্রেজেন্ট টেন্সকে বোঝানো হচ্ছে। তাই প্রেজেন্ট টেন্সে ভার্বের এক নম্বর রূপটি হয়, মানে ভার্ব ওয়ান। আর এখানে সাবজেক্ট হিসেবে আছে টাইগার্স, মানে অনেকগুলো বাঘ। তাই এখানে ভার্বের সাথে এস বা ইয়েস যোগ হবে না, তাই রিসাইড যেমন আছে ঠিক তেমনি। ইউজুয়ালি দ্য টাইগার্স রিসাইড ইন দ্য ডিপ ফরেস্ট, দে আর হার্ডলি, আবার হার্ডলি। সো হার্ডলি হচ্ছে একটা মডেল ভার্ব, এবং এরপর আমরা ভার্বের বেস ফর্ম দেই। তাই ভার্বটি যেমন আছে ঠিক তেমনি। দেয়ার হার্ডলি সি, তারা কমই দেখে ইন দ্য ওপেন। আচ্ছা, ওয়েট, এখানে বলা হয়েছে দেয়ার হার্ডলি সি ইন দ্য ওপেন আনলেস দেয়ার, তাদেরকে দেখা হয় ওপেন, খোলা আকাশে, খোলা আকাশের নিচে, মানে উন্মুক্ত জায়গায় তাদেরকে দেখা হয়। সো বাক নিজেকে দেখে না, আমরা দেখি। আর আমরা এখানে সাবজেক্ট হিসেবে নাই, অর্থাৎ এটা হয়েছে প্যাসিভ, কারণ তাদেরকে দেখা হয় মানে অন্য কেউ দেখে। কারণ সাবজেক্ট হিসেবে আছে দেই, তারা, অর্থাৎ বাঘেরা, কিন্তু বাঘ নিজেরা দেখে না, আমরা বাকি দেখি, সেটি এখানে বোঝানো হচ্ছে। তাই এখানে প্যাসিভ হবে। আর প্রেজেন্ট টেন্সে, কারণ এখানে আর রয়েছে, সো প্রেজেন্ট টেন্সে প্যাসিভ অর্থে এখানে আমরা আর প্লাস ভার্ব থ্রি নিব, সিন। আর যেহেতু আর আগে থেকেই আছে এখানে প্রথমে আর, তাই আমাদের শুধু ভার্ব থ্রি নিলেই যথেষ্ট। সো সিন, দের হার্ডলি সিন, তাদেরকে খুব কমই দেখা যায় ইন দ্য ওপেন, উন্মুক্ত জায়গায়। আনলেস, যদি না, ডিয়ার, টু বি আ স্ট্রং নেসেসিটি, যদি না সেখানে একটা শক্ত প্রয়োজন পড়ে বা কঠিন প্রয়োজন পড়ে। আর স্ট্রং নেসেসিটি, একটা শক্ত প্রয়োজন বা একটা প্রয়োজন, এখানে এই দিয়ে বোঝানো হচ্ছে একটা। এবং দেয়ার পর ভার্ব হিসেবে কি বসবে সেটা ডিপেন্ড করে এই যে এই ভার্বের পরের অংশটুকুর উপরে, এর পরে কি বোঝানো হচ্ছে সেটা। এবং এখানে বোঝানো হচ্ছে আই স্ট্রং নেসেসিটি, অর্থাৎ সিঙ্গুলার। তাই এখানে প্রেজেন্ট টেন্সে আমরা দেখছি এটা প্রেজেন্ট টেন্সে বলা হচ্ছে প্যাসেজটা। তাই প্রেজেন্ট টেন্সে সিঙ্গুলার অর্থে ইস নিতে পারি টু বি বললে। টু বি বলা হয়েছে এখানে, টু বি মানে হচ্ছে অ্যাম ইজ আর ওয়াজ ওয়ার যে কোনো কিছু, অ্যাম ইজ আর ওয়াজ ওয়ার এই চারটির মধ্যে যে কোনো একটি। আহ, তো এইখানে যেহেতু আই স্ট্রং একটি রয়েছে, একটি শক্ত নেসিটি, একটি শক্ত বোঝানো, একটি সিঙ্গুলার বোঝানো হচ্ছে, তাই ইজ নিয়েছে। আর প্রেজেন্ট টেন্সে ইজ। ওকে, আই থিঙ্ক দ্যাট ইজ ক্লিয়ার টু ইউ। দে অফেন ড্রিমেন, তারা মাঝে মাঝে থাকে, হাইড আন্ডার দ্য ডিপ গ্রিন ইন সার্চ অফ দ্য প্রে, আন্ডার দ্য ডিপ গ্রিন সবুজ অঞ্চলের, সবুজের গভীরে বা সবুজ অঞ্চলের গভীরে বোঝানো হচ্ছে। ইন সার্চ অফ দ্য প্রে, শিকারের সন্ধানে। দে অফেন ড্রিমেন, এবং ড্রিমেন বারের পরে কোনো ভার্ব থাকলে রিমেন একটি ভার্ব। এবং আমরা জানি যে দুটি ভার্ব একসাথে থাকলে রিমেন একটি ভার্ব, হাইড একটি ভার্ব। দুটি ভার্ব একসাথে থাকলে সেখানে একটি ভার্ব হয়ে যায় প্রেজেন্ট পার্টিসিপল অথবা পাস্ট পার্টিসিপল। এবং রিমেন ভার্বের পরে আমরা সাধারণত পাস্ট পার্টিসিপল নেই, ভার্ব থ্রি। এবং রিমেন দ্বারা অবস্থা বোঝানো হয়। সো হাইড থেকে হয়ে যাবে হিডেন। দে অফেন রিমেন হিডেন, তারা বেশিরভাগ সময় লুকায়িত থাকে আন্ডার দ্য ডিপ গ্রিন ইন সার্চ অফ দ্য প্রে, শিকারের সন্ধানে গভীর জঙ্গলের মাঝে।
whenever যখনই they discern any prospective prey, সাবজেক্ট প্লুরাল তাই এখানে বার ওয়ান। when they discern any prospective prey, কোনো সম্ভাব্য শিকারের খোঁজ উপলব্ধি করে, they take a pose, তার একটা ভঙ্গিমা ভঙ্গিমা করে বা ভঙ্গি নেয়, আহ, মানে একটা পোস্ট নেয়, টু ফল আপন ইট। আচ্ছা, টু ইনফিনিটিভ, তাই এরপর পারবে বিশ্রাম। তো ফল যেমন আছে তেমনই, টু ফল ওপেন ইট, এটার উপর আক্রমণ করার জন্য। টাইগার্স অফেন, বাঘেরা প্রায়, ইউনিট দেমসেলফ, অফেন মাঝে মাঝে, মাঝে মাঝে আমরা জানি অফেন, ইউজুয়ালি, এই সব শব্দগুলো থাকলে সেটা হচ্ছে বারবার প্রেজেন্ট টেন্স হয় সেই সময়। তাই এখানে ইউনিট ঠিক যেমন আছে তেমনই, এখানে আমরা এস বাই এস যোগ দিব না, কারণ টাইগার সাবজেক্ট প্লুরাল, তাই এখানে এস বাই এস যোগ হবে না, তাই ইউনিট যেমন আছে তেমনই বারবার বিশ্রাম। টাইগার্স অফেন ইউনিট দেমসেলফ, বাঘেরা মাঝে মাঝে নিজেদেরকে একত্রিত করে, টু অ্যাটাক, টু এর পর বারবার বিশ্রাম হয় তাই অ্যাটাক, টু অ্যাটাক দিয়ার প্রে, তাদের শিকারকে আক্রমণ করার জন্য, ফ্রম ডিফারেন্ট ডিরেকশনস, বিভিন্ন দিক থেকে। অ্যান অ্যাডাল্ট টাইগার, একটা প্রাপ্তবয়স্ক বাঘ, ডিভার, ডিভার মানে হচ্ছে গিলে ফেলা, খাওয়া, ডিভার 20 to 30 kilograms অফ মিট, 20 থেকে 30 কেজি মাংস খায়, অ্যাট এ সিঙ্গেল মিল, একটা একক খাবার হিসেবে, একটা একক খাবারে। আচ্ছা, তাই এখানে বলা হয়েছে অ্যান অ্যাডাল্ট টাইগার, অর্থাৎ একজন, একটা, একটা বাঘ। তাই প্রেজেন্ট টেন্সে একজন বোঝালে, সিঙ্গুলার বোঝালে, থার্ড পার্সন সিঙ্গুলার বোঝালে ভার্বের সাথে এস বাই এস যোগ হয়, সো এখানে ডিভার সাথে এস যোগ হবে। An adult tiger devours 20 to 30 kilograms of meat at a single meal. In our Sundarbans, আমাদের সুন্দরবনে the numbers of tigers, বাঘের সংখ্যা, ডিক্রিয়াস ডে বাই ডে, দিন দিন কমে যাচ্ছে। আচ্ছা, এখানে ডে বাই ডে রয়েছে, আর ডে বাই ডে এই ফ্রেজটি থাকলে আমরা বুঝতে পারি সেখানে কন্টিনিউয়াস মিনিং দিচ্ছে, অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস, দিন কোনো একটা কাজ চলছে, এখনই হচ্ছে এরকম। তো এখানে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নিতে পারি। প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে হচ্ছে এম অথবা ইজ অথবা আর প্লাস ভার্ব আইএনজি। এবার আমরা এখানে কি এম নিব নাকি ইজ নিব নাকি আর নিব, দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। ইন আওয়ার সুন্দরবন দ্য নাম্বার অফ টাইগার্স, আমাদের সুন্দরবনে দ্য নাম্বার অফ টাইগার্স মানে হচ্ছে একটা টাইগারের সংখ্যা। এখানে টাইগার্স এটি শুধু সাবজেক্ট নয়, সাবজেক্ট হচ্ছে দ্য নাম্বারস, দ্য নাম্বার অফ টাইগার্স, এটি হচ্ছে সাবজেক্ট, অর্থাৎ অফ টাইগার্স এটির পূর্বে রয়েছে দ্য নাম্বার, এবং নাম্বারের মানে হচ্ছে দ্য নাম্বার মানে হচ্ছে সংখ্যা। তো দ্য নাম্বার থাকলে আমরা আসলে সিঙ্গুলার নিতে পারি। তো ইজ সিঙ্গুলার যেহেতু এই জন্য ইজ আর প্লাস আইনজি ডিক্রিজিং, ইজ ডিক্রিজিং ডে বাই ডে, ক্রোচিং অবৈধ শিকার অ্যান্ড ইলিগাল ট্রাফিকিং এবং অবৈধ পাচার, টু বি দ্য মেইন রিজন অফ ডিক্রিজ, এই কমে যাওয়ার পেছনের প্রধান কারণ সমূহ। আচ্ছা, পোচিং অ্যান্ড ইলিগাল ট্রাফিকিং, আচ্ছা দুইটাই বিষয়কে বোঝানো হচ্ছে, পোচিং অবৈধ শিকার এবং অবৈধ পাচার, তাই এখানে টু বি অর্থে আমরা আর নিতে পারি, আর দ্য মেইন রিজন। যেহেতু সাবজেক্টকে আমরা প্লুরাল ধরেছি তাই এখানে আর, আর দ্য মেইন রিজন অফ ডিক্রিজ, সো দ্য কনসার্ন অথরিটি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে, শুড বি কমিটেড টু, প্রতিশ্রুতিবদ্ধ হওয়া উচিত, টু টেক, আচ্ছা কমিটেড টু, কমিটেড টু এই ফ্রেজটির পর আমরা বার প্লাস আইএনজি নেই, সো এটা হচ্ছে নিয়ম, কমিটেড টু থাকলে বার প্লাস আইএনজি নিতে হয়, তাই টেক থেকে হবে টেকিং, শুড বি কমিটেড টু টেকিং অ্যাকশন টু প্রোটেক্ট দ্য টাইগার্স, বাঘকে রক্ষার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হওয়া উচিত কোনো পদক্ষেপ নেওয়ার জন্য। এখন রাজশাহী বোর্ড 2024, দ্য লাইফ অফ আওয়ার ফার্মার্স, আমাদের কৃষকদের জীবন, ফুল অফ হার্ডশিপ,
কষ্টে পরিপূর্ণ, ফুল অফ হার্ডশিপ, কষ্টে পরিপূর্ণ। এবার এখানে সাবজেক্ট হিসেবে যদি মনে করো আওয়ার ফার্মার সাবজেক্ট, এবং যদি আর বসিয়ে দাও তবে ভুল। এখানে সাবজেক্ট আওয়ার ফার্মার্স নয়, দ্য লাইফ, এটি হচ্ছে সাবজেক্ট। দ্য লাইফ মানে হচ্ছে জীবন, সো সিঙ্গুলার, এই জন্য এখানে সিঙ্গুলার। ইজ, দ্য লাইফ অফ আওয়ার ফার্মার্স ইজ ফুল অফ হার্ডশিপ। মেনি অফ ফার্মার, আমরা জানি মেনি থাকলে ভার্ব হিসেবে প্লুরাল নেই, মেনি থাকলে ভার্ব হিসেবে প্লুরাল নেই, কিন্তু এখানে মেনি শুধু নেই, মেনির পর রয়েছে এবং মেনিয়া থাকলে সেখানে ভার্ব সিঙ্গুলার হয়। আবার বলছি, যদি মেনি থাকে শুধু, প্রথমে যদি মেনি থাকে এবং নাউন থাকে তারপরে, তো ওই সময় ভার্ব প্লুরাল হয়। কিন্তু যদি মেনির পর থাকে, মেনিয়া, তখন ভার্ব সিঙ্গুলার হয়। এই জন্য মেনিয়া ফার্মার, এরপরে ভার্ব হবে সিঙ্গুলার। মেনিয়া ফার্মার মানে হচ্ছে কতই না কৃষক, কতই কৃষক। আর এখানে নট নো আছে, এবং প্রেজেন্ট টেন্সে বলা হচ্ছে, তাই প্রেজেন্ট টেন্সে যদি আমরা নেগেটিভ করতে চাই তবে ডাসেন্ট অথবা ডোন্ট ইউজ করি। আর এখানে যেহেতু সিঙ্গুলার, মেনিয়া থাকাতে সিঙ্গুলার, তাই আমরা এখানে নিব ডাসেন্ট। আচ্ছা, ডাসেন্ট নেওয়ার প্রয়োজন নেই, নট আগে থেকে আছে, তাই ডাস নট নো। কতই কৃষক জানে না হাউ টু কাল্টিভেট সাইন্টিফিক্যালি, কিভাবে বৈজ্ঞানিক উপায়ে চাষাবাদ করতে হয়। দে ওয়ার্ক হার্ড ফ্রম ডাউন টু ডাস্ক, তারা কাজ করে, এটা তারা সবসময় করে, তাই প্রেজেন্ট টেন্স। এবং দেই প্লুরাল, তাই প্রেজেন্ট টেন্সে সাবজেক্ট প্লুরাল হলে বারের বিশ্রাম, ওয়ার্ক। দে ওয়ার্ক হার্ড ফ্রম ডাউন টু ডাস্ক, তারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কঠিন পরিশ্রম করে। বাট দেয়ার টয়েল, তাদের কষ্ট, গো আউরি, বিফলে যায়, ডিউ টু ল্যাক অফ সায়েন্টিফিক নলেজ, বৈজ্ঞানিক জ্ঞানের অভাবে। ডিয়ার টয়েল, এখানে দেই নয়, ডিয়ার টয়েল হচ্ছে সাবজেক্ট, তাই ডিয়ার টয়েল মানে হচ্ছে তাদের কষ্ট, দুর্দশা। আর প্রেজেন্ট টেন্সে তাদের দুর্দশা, এটা হচ্ছে সিঙ্গুলার হিসেবে ধরা হয়েছে এখানে। আর প্রেজেন্ট টেন্সের সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তবে আমরা ভার্বের সাথে অ্যাজ বাই এস যুক্তি, তাই এখানে গো থেকে হবে গোস। বাট দেয়ার টল গোস আউরি, তাদের কষ্ট বিফলে যায়, ডিউ টু দ্য ল্যাক অফ সাইন্টিফিক নলেজ, বৈজ্ঞানিক জ্ঞানের অভাবে। আর গভর্নমেন্ট অফিসার্স, আর গভর্নমেন্ট অফার্স আ লট অফ অপরচুনিটিস টু দেম, আমাদের সরকার তাদেরকে অনেক সুযোগ সুবিধা দেয়। উইথ আ ভিউ টু, উদ্দেশ্য, উইথ আ ভিউ টুর পর বা প্লাস আইনজি হয়, তাই এলিমিনেটিং। এলিমিনেটিং দেয়ার সাফারিং, তাদের দুঃখ দুর্দশা করার উদ্দেশ্যে, দুঃখ দুর্দশা দূর করার উদ্দেশ্যে। আনফর্চুনেটলি, দুর্ভাগ্যক্রমে, দেই নট অ্যাভেল দেমসেলফ। আচ্ছা, এইখানে আনফর্চুনেটলি দুর্ভাগ্যক্রমে তার মানে নেগেটিভ, আবার এখানে নট আছে। এবং দেই যেহেতু প্লুরাল টেন্স, প্লুরাল নাম্বার এবং প্রেজেন্ট টেন্সে বলছে, সো দেই হচ্ছে প্লুরাল নাম্বার এবং প্রেজেন্ট টেন্সে বলছে, তাই নেগেটিভ করার জন্য ডোন্ট ইউজ করব। এবং ডোন্ট ইউজ করার জন্য নট লাগে, ডু লাগে। আমরা এখানে ডো নিয়েছি আর নট আগে থেকে আছে, সো ডো নট অ্যাভেল, অর্থাৎ তারা সুযোগকে কাজে লাগায় না। দেমসেলফ, তারা নিজেরা সুযোগকে কাজে লাগায় না। অফ দোজ অপরচুনিটিস, এই সুযোগ সুবিধা সম্পর্কে। ইট ইজ টাইম দে, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, দুটো ফ্রেজ সেম। ইট ইজ টাইম থাকলে তারপর যদি সাবজেক্ট থাকে, দে ইজ সাবজেক্ট, তারপরে ভার্ব টু বসে, তাই গেট থেকে হবে গট। ইট ইজ টাইম মানে হচ্ছে উপযুক্ত সময়, এটা হচ্ছে উপযুক্ত সময়। দে গট সায়েন্টিফিক এডুকেশন, তারা বৈজ্ঞানিক শিক্ষা পাবে সেই উপযুক্ত সময়। অ্যান্ড অল কনসার্নড, এবং সব সংশ্লিষ্টদের, টু হেল্প দেম, সব সংশ্লিষ্টদের মানে যারা এর সাথে জড়িত তাদের উচিত তাদের সাহায্য করা। এবং সেই অর্থে উচিত অর্থে আমরা এখানে শুড নিতে পারি। শুড অর্থ উচিত, এবং এর পর বারো বিশ্রাম। শুড হেল্প, কনসার্ন শুড হেল্প দেম, তাদেরকে সাহায্য করা উচিত। ইফ দে টু এডুকেট, যদি তারা শিক্ষিত হয়। এখানে ইফ রয়েছে, এবং ইফের পরে একটি ক্লোজ, এবং তারপরে কমা এবং আরেকটি ক্লোজ, এবং এটি হচ্ছে একটি কন্ডিশনাল সেন্টেন্সের নিয়ম। এটাকে আমরা ফার্স্ট কন্ডিশনাল তৈরি করতে পারি, যেহেতু দুটি ভার্বই মিসিং। এখানে টু এডুকেট, এডুকেট এই ভার্বটি আমরা পূর্ণ করব, এবং টু কন্ট্রিবিউট এই ভার্বটিকে আমরা পূর্ণ করব, তাই দুটি ভার্বই মিসিং। এটাকে আমরা ফার্স্ট কন্ডিশনাল নিয়ম অনুযায়ী পূর্ণ করতে পারি। ইফ দিয়ে এটাকে আমরা, আমরা জানি ফার্স্ট কন্ডিশনাল প্রথম অংশ হয় প্রেজেন্ট, প্রেজেন্ট টেন্স, এবং পরের অংশ হয়
ফিউচার ইনফিনিট টেন্স, এবং এটাকে আমরা প্রথমে প্রেজেন্ট ইনফিনিট টেন্স তৈরি করতে পারি, ইফ দে টু এডুকেট এডুকেট। এবার প্রেজেন্ট টেন্সে এখানে একটা বিষয় খেয়াল করতে হবে যে এখানে লেখা আছে এডুকেট, এডুকেট মানে হচ্ছে শিক্ষিত করা। তো যদি তারা শিক্ষিত করে, এরকমটি হয় না, যদি তারা শিক্ষিত হয়, কারণ কৃষকদের শিক্ষিত করতে হয়, সো তাদেরকে শিক্ষিত করতে হবে, তাই এখানে এটা হয়েছে প্যাসিভ, তাই এখানে আমাদের প্যাসিভ করতে হবে। সো দেই প্লুরাল সাবজেক্ট, তাই আমরা দিব প্রেজেন্ট টেন্সে আর। এবার প্যাসিভ অর্থে এডুকেট থেকে হবে এডুকেটেড, বার থ্রি। ইফ দে আর এডুকেটেড, যদি তারা শিক্ষিত হয়। এবার এখানে আর থাকাতে এটা যেমন প্রেজেন্ট টেন্স, এবং আর প্লাস বার থাকাতে এটা হচ্ছে প্রেজেন্ট প্যাসিভ। অর্থাৎ ইফ দে আর এডুকেটেড, তাদেরকে শিক্ষিত করা হবে, তারা নিজেরা শিক্ষিত করবে না, তাদেরকে শিক্ষিত করা হবে। দে আর এডুকেটেড, তাদেরকে শিক্ষিত করা হলে, দেই কন্ট্রিবিউট বেটার, তারা ভালো কন্ট্রিবিউট করতে পারবে, অবদান রাখতে পারবে টু দ্য প্রসপারিটি অফ দ্য কান্ট্রি, দেশের উন্নতিতে। আর এটা প্যাসিভ হবে না, এটা হবে ফিউচার, তারা নিজেরাই অবদান রাখবে, সেই অর্থে এটা অ্যাক্টিভে আছে, প্যাসিভ না। আর যেহেতু প্রথম অংশে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স নিছি, ফার্স্ট কন্ডিশনাল নিয়ম অনুযায়ী প্রথম অংশে প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পরের অংশে আমরা ফিউচার ইনডিফিনিট নেই। তাই এখানে শেল কন্ট্রিবিউট, দে শেল কন্ট্রিবিউট বেটার টু দ্য প্রসপারিটি অফ দ্য কান্ট্রি, তারা দেশের উন্নয়নে অবদান রাখতে পারবে। দ্য প্রসপারিটি অফ আওয়ার কান্ট্রি, আমাদের দেশের উন্নতি টু লাই, নির্ভর করে ইন্ডিয়ার প্রপার এডুকেশন, তাদের পুরোপুরি শিক্ষার উপরে। এবার আচ্ছা, এখানে দা প্রসপারিটি অফ আওয়ার কান্ট্রি, এখানে সাবজেক্ট হচ্ছে দা প্রসপারিটি, উন্নতি, এটাকে আমরা সিঙ্গুলার ধরতে পারি। আর সিঙ্গুলার যেহেতু, এই জন্য প্রেজেন্ট টেন্সে ভার্বের সাথে আই অ্যাস বা ইয়েস, তাই এখানে লাইস ইন্ডিয়ার প্রপার এডুকেশন। টু এডুকেট এ ফার্মার মিন, আচ্ছা, প্রথম যদি ভার্ব থাকে সেটাকে আমরা জেন তৈরি করি, এর জন্য ভার্ব প্লাস আইএনজি। সো এডুকেটিং, এখানে টু থাকলেও সেটা বাদ। এডুকেটিং আ ফার্মার মিন এডুকেটিং আ ফ্যামিলি অ্যান্ড এ নেশন, কৃষককে শিক্ষা দেওয়া মানে হচ্ছে একটা পরিবার এবং একটা জাতিকে শিক্ষা দেওয়া। এবার এডুকেটিং, এটা মেন ভার্ব ছিল না, এটা ছিল জেরান্ট, এবং মিন এটা হচ্ছে মেন ভার্ব। তাই এই মেন ভার্বটা এখানে যেহেতু প্রেজেন্ট টেন্সে বলা হচ্ছে, তাই সাবজেক্ট অনুযায়ী চেঞ্জ হবে। সো এডুকেটিং আ ফার্মার, এই পুরোটা হচ্ছে এডুকেটিং আ ফার্মার, এই পুরোটা হচ্ছে সাবজেক্ট। এবং এইখানে যেহেতু সাবজেক্ট সিঙ্গুলার, শিক্ষা দেওয়া, এটাকে সিঙ্গুলার টার্ম বোঝানো হচ্ছে, তাই প্রেজেন্ট টেন্সে এর সাথে অ্যাস হবে, মিনের সাথে অ্যাস, মিনস। Means educating a family and a nation, and it to result in great success in every sector of the country, এবং এইটা রেজাল্ট দিবে, ফলাফল দিবে, ইন গ্রেটার সাকসেস, মহান সফলতা, ইন এভরি সেক্টর অফ দ্য কান্ট্রি, দেশের প্রতিটা ক্ষেত্রে। তো ভবিষ্যতে দিবে রেজাল্ট, এই জন্য ইট উইল রেজাল্ট লিখতে পারি, ফিউচারে দিবে এই অর্থে। ওকে, আই হোপ ইউ উইল আন্ডারস্ট্যান্ড দ্য বেসিক and advanced of right from verbs by practicing this. Thank you for today.